ফুটবল কিভাবে এই অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাণের খেলা হয়ে উঠল? যে খেলাটির জন্ম এই ভূমিতে নয়, যার আদি ব্যাকরণ এদেশের মানুষের জানা ছিল না, তা কিভাবে বাঙালির জাতীয়তাবাদ, আবেগ আর সংস্কৃতির প্রধান হাতিয়ার হয়ে উঠল? বাংলা অঞ্চলে ফুটবল ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা, প্রতিটি বাঁকেই জড়িয়ে আছে ফুটবল। আজ যখন বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের তীব্র উত্তেজনা, কে কোন দলের সমর্থক তা নিয়ে পাড়া মহল্লা অফিসে তর্কের ঝড়, তখন একটা প্রশ্ন কি উকি দেয় না? ফুটবল কিভাবে এই অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাণের খেলা হয়ে উঠল? যে খেলাটির জন্ম এই ভূমিতে নয়, যার আদি ব্যাকরণ এদেশের মানুষের জানা ছিল না, তা কিভাবে বাঙালির জাতীয়তাবাদ, আবেগ আর সংস্কৃতির প্রধান হাতিয়ার হয়ে উঠল? আধুনিক ফুটবলের জন্ম ঊনবিংশ শতকের ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রা যখন এক কঠোর শৃঙ্খলায় বন্দী হয়, তখন শরীর ও সময়কে নিয়ন্ত্রণ করার প্রতীক হিসেবে 1863 সালে গঠিত হয় ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রিটিশ রাজ যখন বিশ্বজুড়ে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে, তখন তারা এই খেলাটিকেও সাথে নিয়ে যায়। ফুটবল হয়ে ওঠে তাদের একটি সামগ্রিক সাংস্কৃতিক হাতিয়ার, যার উদ্দেশ্য ছিল উপনিবেশের মানুষকে শৃঙ্খলা শেখানো। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই উদ্দেশ্য নিয়েই ফুটবল প্রথম পা রাখে কলকাতায়। তখন কলকাতা ছিল বিভক্ত শহর। ফোর্ট উইলিয়ামের কেল্লা, ইংরেজদের নিজস্ব ক্লাব, রেসকোর্স কিংবা অভিজাত স্কুলগুলো ছিল সম্পূর্ণ ইউরোপীয়দের একচেটিয়া চারণভূমি। 1870-এর দশক থেকে ক্যালকাটা ফুটবল ক্লাব ও ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের মতো শ্বেতাঙ্গ এলিটদের ক্লাব গড়ে উঠতে শুরু করে। মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ বাঙালির কাছে এই খেলাটি ছিল এক দূরবর্তী আধুনিকতা। বাঙালি তখন ব্যস্ত ছিল নিজস্ব শারীরিক সংস্কৃতি, কুস্তির আখড়া, লাঠি খেলা, হাডুডু, পাশা কিংবা দাবা খেলা নিয়ে। কিন্তু এই প্রদর্শনমূলক শরীরচর্চা ইংরেজদের কোনো চ্যালেঞ্জ জানাতে পারছিল না। সাহেবদের হারাতে হলে তাদেরই মাঠে সরাসরি দ্বন্দ্বে নামা প্রয়োজন ছিল। বাঙালির পায়ে প্রথম ফুটবলের ছোঁয়া লাগার গল্পটিও রূপকথাকে হার মানায়। সালটা ছিল 1877। কলকাতার বিখ্যাত সর্বাধিকারী পরিবারের গিন্নিমা হেমলতা দেবী তার 8 বছরের ছেলে নগেনকে নিয়ে পালকিতে চড়ে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় বালক নগেন দেখতে পান ক্যালকাটা ফুটবল ক্লাবের মাঠে একদল গোরা সৈন্য বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। ভয়হীন নগেন পালকি থেকে নেমে সোজা মাঠের ধারে গিয়ে দাঁড়ায়। হঠাৎ একটা বল ছিটকে আসে তার পায়ের কাছে। সৈন্যরা চিৎকার করে ওঠে, কিক ইট! 8 বছরের সেই বালক হাত থেকে বলটি নামিয়ে সজোরে এক শট মারে। বাঙালির পায়ে সেটিই ছিল ইতিহাসের প্রথম ফুটবল শট। আর সেই বালকটিই ছিলেন বাংলার ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পরের বছর অর্থাৎ 1878 সালে হেয়ার স্কুলের ছাত্র নগেন্দ্র প্রসাদ বন্ধুদের কাছ থেকে 30 টাকা চাঁদা তুলে চৌরঙ্গীর এক দোকান থেকে একটি বল কিনে আনেন। কিন্তু সেটি আসলে ছিল ডিম্বাকৃতির একটা রাগবি বল। হিন্দু কলেজ আর প্রেসিডেন্সি কলেজের মাঝের মাঠে যখন খেলা শুরু হলো, তখন ফুটবলের আইন কানুনের কোনো তোয়াক্কাই ছিল না। বল হাতে নিয়ে একে অপরকে লাথি মেরে শুইয়ে ফেলার সেই অদ্ভুত দৃশ্য দেখে পথচারীরা তামাশা দেখতে ভিড় জমায়। এই অবস্থা দেখে এগিয়ে এলেন প্রেসিডেন্সি কলেজের ব্রিটিশ অধ্যাপক G.A. স্ট্যাক। তিনি ছেলেদের বোঝালেন এটা ফুটবল নয়, রাগবি। পরদিন স্ট্যাক সাহেব নিজেই একটা ফুটবল কিনে নিয়ে এলেন। ছাত্রদের নিয়ম কানুন শিখিয়ে মুখে বাঁশি নিয়ে নেমে গেলেন রেফারির ভূমিকায়। এভাবেই বাংলায় ফুটবলের যাত্রা শুরু হলো। নগেন্দ্র প্রসাদের হাত ধরেই একে একে গড়ে উঠতে শুরু করলো ভারতীয়দের নিজস্ব ক্লাব। স্কুল জীবন শেষ করে তিনি প্রতিষ্ঠা করলেন বয়েজ ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও প্রেসিডেন্সি ক্লাব। তবে ইতিহাসের পাতায় বিশেষভাবে খোদাই হয়ে আছে 1884 সালে তার প্রতিষ্ঠিত ওয়েলিংটন ক্লাব। এটি ছিল সর্বপ্রথম কোনো ভারতীয় ক্লাব যা ময়দানে ব্রিটিশ ক্লাবগুলোর পাশে নিজেদের তাঁবু ফেলার সাহস দেখিয়েছিল। 1 বছর পর এর নাম রাখা হয় টাউন ক্লাব। 1887 সালে ওয়েলিংটন ক্লাবে এক সামাজিক সংকট দেখা দেয়। ক্লাবে একজন নিম্নবর্ণের সন্তানকে খেলোয়াড় হিসেবে নেওয়া হলে অভিজাত পরিবারের সভ্যরা তীব্র আপত্তি জানান।
জাতপাতের সেই করাল গ্রাসে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন তরুণ নগেন্দ্র প্রসাদ। তিনি এক ঐতিহাসিক সভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি বুকের রক্ত দিয়ে ক্লাব তৈরি করেছি, বংশ পরিচয় নিয়ে খেলোয়াড় তৈরি করিনি। জাতপাত নিয়ে খেলার আসর আমি সাজাবো না, তৈরি করব খেলোয়াড় জাত। প্রতিবাদে তিনি নিজের তৈরি ওয়েলিংটন ক্লাব সহ ফ্রেন্ডস ও প্রেসিডেন্সি ক্লাব ভেঙে দিলেন। নিজের শ্বশুরবাড়ি শোভাবাজার রাজবাড়ির প্রাঙ্গণে 1885 সালে তিনি প্রতিষ্ঠা করলেন বিখ্যাত শোভাবাজার ক্লাব এবং সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য তার দরজা উন্মুক্ত করে দিলেন। পার্সি, খ্রিস্টান, মুসলমানদের জায়গা দিয়ে তিনি যে অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা বিরল। এই শোভাবাজার ক্লাবই 1892 সালে ট্রেডস কাপে ব্রিটিশ দল ইস্ট সারেভ রেজিমেন্টকে হারিয়ে ইতিহাস তৈরি করে। আর এরপরই 1894 সালে নগেন্দ্র প্রসাদের হাত ধরে গঠিত হয় ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। শোভাবাজার ক্লাবের পথ ধরে 1889 সালে উত্তর কলকাতায় প্রতিষ্ঠিত হয় আরেকটি স্থানীয় ক্লাব, মোহনবাগান স্পোর্টিং ক্লাব। 1905 সালে তারা ডালহৌসি ক্লাবকে হারিয়ে গ্ল্যাডস্টোন ক্লাব জেতে। আর সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটি আসে 1911 সালের 29 জুলাই। শিবদাস ভাদুরীর নেতৃত্বে খালি পায়ের 11 জন বাঙালির দল মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে বুট পরা ব্রিটিশ সেনাদল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ে। এটি ছিল ব্রিটিশদের তথাকথিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের অহংকার ভেঙে দেওয়ার এক মহাবিস্ফোরণ। মোহনবাগানের এই ঐতিহাসিক দলের 11 জনের মধ্যে 10 জনই ছিলেন পূর্ব বাংলার ছেলে। এই পূর্ববঙ্গীয় খেলোয়াড়দের দক্ষতা যেমন ছিল ঈর্ষণীয়, তেমনি কলকাতার ময়দানে তাদের প্রায়ই আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হতো। 1919 সালে কোচবিহার কাপে জোড়াবাগান বনাম মোহনবাগান ম্যাচে পূর্ববঙ্গীয় খেলোয়াড়দের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে গর্জে ওঠেন সুরেশ চৌধুরী। তিনি নশা সেন ও শৈলেশ বসুকে সঙ্গে নিয়ে নিজেদের আঞ্চলিক পরিচিতি ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 1920 সালের আগস্ট মাসে প্রতিষ্ঠা করেন ইস্ট বেঙ্গল ক্লাব। পরবর্তীতে দেশভাগ ও উদ্বাস্তু সংকটের দিনগুলোতে এই মোহনবাগান ইস্ট বেঙ্গল বা ঘটি বাঙ্গাল দ্বন্দ্ব কেবল মাঠের খেলায় আর রইল না, তা হয়ে উঠল নিজেদের অস্তিত্বের এক সামাজিক মানচিত্র। ময়দানের এই দ্বিমুখী লড়াইয়ে 1930-এর দশকে যুক্ত হয় এক নতুন পরাশক্তি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের স্বর্ণযুগ আসে 1930-এর দশকে। 1934 থেকে 1938 টানা 5 বার কলকাতা লিগের প্রথম ডিভিশন জয় এবং 1936 সালে আইএফএ শিল্ড জিতে মোহামেডান ময়দানের শ্বেতাঙ্গ ক্লাবগুলোর একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটায়। এই ক্লাবের জাদুকরী তরুণ মোহাম্মদ সেলিম স্কটল্যান্ডের বিখ্যাত সেল্টিক ক্লাবের হয়ে খেলে ইউরোপের মাটিতে ভারতীয় ফুটবলের গৌরব উজ্জ্বল করেন। কলকাতায় যখন ফুটবলের উত্তাপ, তখন পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশেও খুব পিছিয়ে ছিল না। এই অঞ্চলের ফুটবলের সূতিকাগার বলা হয় 1841 সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজকে। 19বিংশ শতকের শেষ ভাগে এই কলেজের এক ইংরেজ অধ্যাপক তার ছাত্রদের ফুটবল খেলায় টেনে আনেন। এই জোয়ারেই 1890 সালের দিকে ঢাকায় গড়ে ওঠে পূর্ব বাংলা তথা বাংলাদেশ অঞ্চলের প্রথম ফুটবল ক্লাব ওয়েলিংটন ক্লাব। যদিও নামটা কলকাতার সেই ওয়েলিংটন ক্লাবের আদলেই নেওয়া হয়েছিল। প্রকৌশলী রামদাস ভাদুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা। পরবর্তীতে 1894 খ্রিস্টাব্দে এই ঐতিহ্যবাহী ক্লাবের নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ারি ক্লাব। এই ওয়ারি ক্লাবই ছিল ঢাকার ফুটবলের আদি বাতিঘর। 1910 সালে এই ক্লাবটি কুচবিহারের রাজার শক্তিশালী দলকে পরাজিত করে আইএফএ শিল্ড খেলার অনুমোদন পায়। পরবর্তীতে 1933 সালে ঢাকার পল্টন ময়দানে একটা ছোট্ট টিনের ঘরে গড়ে ওঠে ডিএসএ বা ঢাকা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, যা ওয়ারি ক্লাব, ভিক্টোরিয়া এফসি এবং লক্ষ্মীবাজার ক্লাবের মতো দলগুলোকে সঙ্গে নিয়ে ঢাকার ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। 1936 সালে কলকাতার মোহামেডানের একটি শাখা হিসেবে পূর্ণাঙ্গ রূপ নেয় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, যা ঢাকার মুসলিম সমাজে এক অভূতপূর্ব ক্রীড়া ও রাজনৈতিক জাগরণ তৈরি করেছিল। পূর্ব বাংলার এই ফুটবলীয় শক্তির সবচেয়ে গৌরবোজ্জ্বল এবং অশ্রুসিক্ত অধ্যায়টি রচিত হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ চলাকালীন গঠিত প্রথম ফুটবল দল স্বাধীন বাংলা ফুটবল দল। জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এই দল ভারতের বিভিন্ন প্রান্তে 16টি প্রীতি ম্যাচ খেলেছিল।
মাঠে নামার আগে তারা বুক ফুলিয়ে ওড়াতো বাংলাদেশের জাতীয় পতাকা, গাইতো আমার সোনার বাংলা। খেলা থেকে প্রাপ্ত প্রায় 3.5 লাখ রুপি তারা জমা দিয়েছিল মুক্তিযুদ্ধের তহবিলে। স্বাধীনতার পর শেখ কামালের হাত ধরে আবাহনী ক্রীড়াচক্রের আধুনিক ফুটবলের সূচনা। মোহামেডান আবাহনীর সেই চিরাচরিত দ্বৈরথ 80 ও 90-এর দশকে এই দেশের মানুষকে যেভাবে বুঁদ করে রেখেছিল তা আজ কেবলই স্মৃতি। আজ আমাদের ঘরোয়া ফুটবলের র্যাঙ্কিং হয়তো তলানিতে। ক্রিকেটের অভাবনীয় জোয়ারের ভিড়ে আমাদের নিজস্ব ফুটবল হয়তো ধুঁকছে, কিন্তু বাঙালির ভেতর থেকে ফুটবলের সেই আদিম ও অকৃত্রিম ভালোবাসা কি মুছে গেছে? মুছে যায়নি। যদি যেত তবে আজ বিশ্বকাপের সময়ে পুরো বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা পর্তুগালের পতাকায় ছেয়ে যেত না। ঢাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে বিল্ডিংয়ের ছাদে কার পতাকা কার চেয়ে বেশি বড় সেই প্রতিযোগিতা হতো না। এমন প্রতিযোগিতা পৃথিবীর আর কোথাও দেখাও যায় না। এই উন্মাদনা প্রমাণ করে ফুটবল আমাদের রক্তের গ্রুপে মিশে আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।